প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কোনো একটা ফুলের গোত্র যদি পড়তে চাই, তাহলে ওই ফুলের মানে দলে যে পাপড়িগুলোর বিন্যাস কীরকম, বৃতির বিন্যাস কীরকম, এদের অবস্থানটা কেমন, এটা কি গর্ভপাদ পুষ্পী না এই গর্ভ সেটা হলো একেবারে গর্ভাশয়ের নিচ থেকে পাপড়িগুলো উঠলো কিনা, এগুলো কিছুটা হলে আমাদেরকে জানা থাকতে হবে, না হলে যে কোনো ফুলের যে গোত্র ওটা নির্ণয় করা সম্ভব না। তো আমরা এখানে আসলে ফুলের যে গোত্রটা হলো শিখবো, তার মধ্যে মালভেসি আর একটা হচ্ছে পোয়েসি ফ্যামিলি, দুটা ফুল আমাদেরকে সিলেবাসভুক্ত এটুকু শিখবো। তো এগুলো শিখতে হলেও আমাকে গাছের সার্বিক বিভিন্ন জিনিস, যেমন ধরো ওদের ফলগুলো কেমন, এর আগে আমরা পড়েছি হচ্ছে প্লাসেন্টেশনটা পড়েছি, অম্রবিন্যাসটা, তারপরে হলো পুষ্পপত্র বিন্যাস, এগুলো কিন্তু একটু বোঝার দরকার ছিল বলে আমি আলাদা আলাদা করে দুটো ক্লাসে আমি এটা বুঝিয়েছি। আজকে আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে পুষ্প সংকেত। পুষ্প সংকেত, কিছু সংকেত থাকে যেটা দেখে তুমি ওই ফুলের পাপড়ি কতগুলো, বৃত্তাংশ কতগুলো, বৃতি কতগুলো, তারপর ওদের অম্রবিন্যাসটা কীরকম, তারপরে সার্বিক বিষয় মানে ওই ফুলের সব কিছু বলে দেওয়া সম্ভব শুধুমাত্র পুষ্প সংকেতটা দেখে। তাহলে প্রথমে একটু দেখি যে পুষ্প সংকেতটা আসলে কাকে বলে বা কি। সেটা হলো পুষ্পের যে লিঙ্গ থাকে আর কি, লিঙ্গ, এটা এক লিঙ্গ না উভলিঙ্গ না ক্লীবলিঙ্গ, এই যে লিঙ্গ, হ্যাঁ, এতে লিঙ্গ বিভিন্ন স্তবক, স্তবক বলতে তুমি বলো বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই যে বিভিন্ন স্তবকগুলো থাকে, এদের বিভিন্ন স্তবক, এবং প্রত্যেকটা স্তবকের মধ্যে কিন্তু সদস্য সংখ্যা থাকে। এই সদস্য সংখ্যা কোনো ফুলে দেখবো 5টা পাপড়ি, কোনো ফুলে 4টা পাপড়ি, এরকম যে থাকে। হ্যাঁ, এতে অবস্থানটা তোমাকে বলেছিলাম, যেমন জবা ফুলে কেমন ছিল, একটা বাইরে একটার ভিতর দিকে, একটা বাইরে একটার ভিতর দিকে, এরকম আমরা অবস্থানটা দেখেছিলাম, তাই না? যেটা তারপরে এতে অম্রবিন্যাসটা কেমন, তাদের সম এবং অসম সংযুক্তি, মঞ্জুরি পত্রের উপস্থিতি, মঞ্জুরি পত্র কি সেটা আমি একটু পরে বোঝাবো, মঞ্জুরি পত্রের উপস্থিতি বা তাদের অনুপস্থিতি, এই যে প্রভৃতি তথ্যগুলো যখন তুমি একটা সংকেতের সাহায্যে প্রকাশ করবে, তখন সেটাকে আমরা বলবো পুষ্প সংকেত। তাহলে আমরা কি বললাম, যে এদেরকে বলবো পুষ্প সংকেত। হ্যাঁ, এই যে পুষ্প সংকেত আসলে কেমন দেখতে, সেটা হলো একটু আমি তোমাকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে অনেক সময় দেখবা একটু লিখে দিলে তুমি বুঝতে পারবে, আমি একটু লিখে দিই। অনেক সময় দেখবা সংকেতটা থাকে এরকম, তারপরে থাকলো এরকম, তারপরে থাকলো, একটু বড় করে লিখি, না হলে তো আমার জন্য তো সমস্যা। আমি এইভাবে লিখে আমি তোমাকে দেখাই। আমার যদি আমি এভাবে লিখতে চাই, তাহলে এরকম বাঁকা হয়ে যাচ্ছে দেখে আমি একটু লিখে দেখালাম, যে দেখো এরকম কিছু সংকেত দেখা যায়। এরকম একটা সংকেত দেখিয়ে অনেক সময় বলে, বলো তো ফুলের
মধ্যে কি কি আছে তুমি এই সংকেতটা দেখেই সম্পূর্ণভাবে বলে দিতে পারবে ফুলটার সার্বিক আম, আহ, বিষয়াদি, যেমন হলো তারা কি বহু প্রতিসম না এক প্রতিসম, তারা কি উভলিঙ্গ না একলিঙ্গ, উপবৃত্তি আছে কিনা, বৃত্তি আছে কিনা, মঞ্জুরিপত্র আছে কিনা, উপমঞ্জুরিপত্র আছে কিনা, দল মানে পাপড়ির সংখ্যা কয়টা, পুংস্তবকের সংখ্যা কয়টা, তারপর হচ্ছে তোমার গর্ভাশয়ের গর্ভপত্র সংখ্যা সেটা কিরকম, হ্যাঁ। তার মানে আমরা এই আহ, পুষ্প যে সংকেতটা, এই সংকেতটা দেখে যে কোনো ফুলের সব কিছু বলে দিতে পারবো, তাই না? তাদের সার্বিক পরিচিতি যে বলতে পারবো, এটাকে বলা হয় পুষ্প সংকেত। আবার দেখো সংকেতটা দেখো, এরকম একটা সংকেত দেখে তুমি বলে দিতে পারবে ফুলটার পুংকেশের সংখ্যা, দলের সংখ্যা, বৃত্তাংশের সংখ্যা, উপবৃত্তির সংখ্যা, ফুলটা কি উভলিঙ্গ, কিন্তু ফুল তোমাকে দেওয়া হলো না। তার মানে এই সংকেত দিয়ে কিন্তু সহজেই একটা গোত্রের ফুলের সম্পর্কে জানা যায়, হ্যাঁ। তো এইভাবে আমাদের তো অসংখ্য ফুল গোত্র আছে, সেই গোত্রের অনেক ফুল আছে, সব ফুল তো আমাদের সবসময় পড়া সম্ভব না। তুমি এরকম একটা সংকেত দেখে সেই ফুলের পরিচিতি জানতে পারবে, হ্যাঁ। তো তাহলে আমি আর একটু বলে নিই, প্রথমে আসি, যেহেতু আজকে আমরা পড়বো পুষ্প সংকেত, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, একটু বুঝে নিও। আমি আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝানোর। পুষ্প সংকেতটা তাহলে কি, পুষ্পের লিঙ্গ, লিঙ্গ বলতে বোঝাচ্ছি এক লিঙ্গ, উভলিঙ্গ না ক্লিপ লিঙ্গ না এরকম। যেমন ধরো কুমড়া ফুলের মধ্যে দেখা যায় যে ফুলগুলো কিন্তু এক লিঙ্গ, আলাদা আলাদা ফুল থাকে, একটা স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল। আবার দেখো জবার মধ্যে স্ত্রীস্তবক পুংস্তবক দুটোই থাকে, এটা উভলিঙ্গ, এরকম আর কি। আবার লাল ফুলগুলো বাগানে দেখবা যে কিছু ফুল আছে যেটা হলো কোনো স্ত্রীস্তবকও থাকে না, পুংস্তবকও থাকে না, এদেরকে আমরা ক্লীবলিঙ্গ বলছি, তাই না? তো এরকম। আর বিভিন্ন স্তবক, তুমি স্তবক তো জানো যে এই যে ফুলের পুংস্তবক, স্ত্রীস্তবক, তারপরে দলের মধ্যে পাপড়িগুলো থাকে, দল, বৃতি, বৃত্তাংশ, হ্যাঁ, এই যে এগুলো যেটা, সেগুলো বিভিন্ন স্তবকগুলো, তারপর এদের সদস্য সংখ্যা, কোনোটাই দেখবা, যেমন জবা ফুলে তুমি যখন ব্যবহারিক ক্লাসে কেটেছো তখন কিন্তু ওখানে দেখেছো বৃত্তির সংখ্যা 5টা, বৃত্তাংশের সংখ্যা 5টা, হ্যাঁ। আবার হলো অনেক ফুলে আছে 4টা, এরকম যে সংখ্যা সেটা, আর তাতে অবস্থানটা কিরকম, কখনো দেখবা যে বৃত্তিগুলো উন্মুক্ত থাকে, কোথাও বৃত্তিগুলো সংযুক্ত থাকে। তুমি ইয়ে পুষ্পপত্র যেগুলো বিন্যাস, ওখানে তুমি দেখেছিলে যে ওপেন থাকে, তারপরে ভালভেট থাকে, ভালভেট মানে হলো প্রান্তস্পর্শী, টুইস্টেড থাকে, পাকানো, যেটা হচ্ছে তোমার জবা ফুলের মধ্যে তুমি দেখেছো এটা। জবা ফুলের কথা এই জন্য বলি, এটা তো তুমি ব্যবহারিকে নিজের হাতে ফুলটা কেটেছো, হ্যাঁ, এই জন্য তোমার নিজের দেখা আছে যে এদের বৃত্তিগুলো কেমন, একদম বৃত্তাংশগুলো তো পুরা মুক্ত ছিল, হ্যাঁ। আর দলমণ্ডলের ওগুলো ছিল টুইস্টেড, হ্যাঁ। তো ইমপ্লিকেট, তো এরকম যেগুলো ফুলের যে মজুরপত্রে, তারপর ফুলের যে সম হতে পারে, অসম হতে পারে। তুমি একটা ফুলকে যদি কাটো, হ্যাঁ, চার ভাগে কাটো, দেখবো যে প্রত্যেকটা অংশে কিন্তু সমান স্তবক, পুংস্তবকের সংখ্যা, স্ত্রীর সংখ্যা, দলের সংখ্যা, বৃত্তি সব সমান, সেটা একরকম। আবার যদি আবার কিছু ফুলে কাটলে দেখা যায় এক পাশে সব আছে, অন্য পাশে অনেক কিছু অনুপস্থিত। তো এরকম সম থাকতে পারে, অসম সংযুক্তি থাকতে পারে, মঞ্জুরিপত্র উপস্থিত থাকতে, অনুপস্থিতি থাকে। এই যে প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে আমরা প্রকাশ করে থাকি তাকে বলে পুষ্প সংকেত। আমি তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিই। এই যে পুষ্প সংকেতটা হচ্ছে অনেকটা এরকম, এরকম। এখন পুষ্প সংকেত তো দেখে ফেললাম, তো এটা আমি বুঝবো কি করে, পড়বো কি করে, এটা কি, এই চিহ্ন তো আমি চিনি না, এটা কি, এটা চিনি না। হয়তো কেউ বলবা যে আপা এটা উভলিঙ্গ, হ্যাঁ উভলিঙ্গ যদি তোমার জানা থাকে। উপবৃত্তি, তারপরে দেখো
বৃতি, হ্যাঁ, দল, তাহলে আমাকে সংকেতগুলো আগে জানতে হবে। তো আমি আম, যে কাজটা করেছি সেটা হচ্ছে যেগুলো অনেক কঠিন জিনিস, যেটা মানে আমি অল্প সময় বোঝাতে পারবো না, সেগুলো কিন্তু আমি আলাদা একটা ক্লাসে কিন্তু এই জিনিসটা নিয়েছি। যেমন ধরো একটা হলো পত্র, পুষ্পপত্রের বিন্যাস বা স্টিফেশন ছিল, আর একটা ছিল যেটা মানে তোমাকে বুঝতে একটু সময় লাগে, হ্যাঁ। আরেকটা ছিল কি যেন সেদিন পড়ালাম আমি, সেটা হলো অমরবিন্যাস, হ্যাঁ, যে এটা এগুলো কিন্তু একটু সময় লাগে বলে আলাদা ক্লাসে নিয়েছে। আজকে যে পড়াতে গিয়ে যদি কখনো কোনো দিকে একটু সমস্যা মনে হয় আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ। সেই জন্য আলাদা করে আর ছোটোখাটো যেমন গাছগুলো কেমন এগুলো আমার পড়ানোতে, মূলটা কেমন, মূল কেমন, এগুলো তোমরা একেবারে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে কিন্তু একেবারে দশম শ্রেণী পর্যন্ত এগুলো শিখে এসছো। এগুলো আমি আর পড়াতে চাচ্ছি না। আমার পুষ্প সংকেত পড়াতে গিয়ে যেখানে সমস্যা পাবো সেটুকু শুধু বোঝাবো, হ্যাঁ। তাহলে আমি যদি একটা পুষ্প সংকেত এরকম লিখতে যাই, তাহলে আমাকে কতগুলো চিহ্ন, কতগুলো আহ, আহ, ইয়ে যেমন হলো মঞ্জুরি যেমন মঞ্জুরি পত্রকে কিভাবে লেখা যায়, এইগুলো আমাকে একটু বুঝতে হবে এবং একেবারে বাসায় মুখস্থ করে ফেলতে হবে। আমি আবারও বলি, এই সংকেতগুলো তোমাকে বাসায় মুখস্থ করে ফেলতে হবে। আমি বলে দিই যে তোমার কোনগুলো সংকেত লিখতে হলে বা সেটাকে দেখে বুঝে বলতে হলে যেগুলো তোমাকে জানতে হবে সেগুলো কোনগুলো। একটা দেখো, মঞ্জুরি পত্র, হ্যাঁ, এখানেও আছে লেখা, তোমরা কি বুঝতে পারবে কিনা আমি এটাই বরং দেখাই। হ্যাঁ, দেখো, মঞ্জুরি পত্র, হ্যাঁ, এটা হলো ব্র্যাক্ট যেটা, সেটা হলো এখানে আমরা কিভাবে লিখতে পারি, বি আর বড় হাতে এভাবে শুধুমাত্র বি দিয়ে অনেকে লেখে। আর বাংলায় যদি লেখো তাহলে মঞ্জুরি পত্র, মতে মঞ্জুরি পতে পত্র, তাহলে মঞ্জুরি পত্র। তুমি যখন সংকেতটা লিখবে তখন তোমাকে চিন্তা করতে হবে যে আমার ওই ফুলের মধ্যে মঞ্জুরি পত্র আছে কিনা। এটা একটা জবা ফুলের সংকেত। দেখো এখানে কিন্তু মালভেসনি গোত্রের কোনো মঞ্জুরি পত্র থাকে না, না থাকলে আমি কেন লিখবো? দেখো লেখা হয়নি। অনেক গোত্রের ফুলের মধ্যে কিন্তু থাকে, তখন তোমাকে লিখতে হবে। কিন্তু নিয়মটা হচ্ছে তোমাকে মঞ্জুরি পত্রটা যদি থাকে তাহলে তোমাকে লিখতে হবে যে মঞ্জুরি পত্র, এটা ব্র্যাক্ট বলি, এভাবে অথবা এভাবে, অথবা বাংলায় লিখলে মপ। একটু বলে নি, এই যে মঞ্জুরি পত্রটা যে বলছি, মঞ্জুরি পত্র, তারপরে এদেরকে আবার উপমঞ্জুরীয় পত্র থাকে, মানে মঞ্জুরি পত্রের নিচে আবার ছোট একটা থাকে, সেটাকে বলা হয় উপমঞ্জুরি পত্র। হ্যাঁ, একটু দেখো আমি বোঝানোর জন্য দিচ্ছি। দেখো এরকম, এটা এটা একটা তোমার ডায়াগ্রামেটিক একটা চিত্রটাই দেখায়। দেখো এই যে ফুলটা, যখন ফুলের যে হলো স্পাইকলেটটা দেখছি, তখন দেখো এখানে উপমঞ্জুরি পত্র গিয়ে দেখা যাচ্ছে। উপমঞ্জুরি পত্র একটা ফুল যখন থাকে, দেখো এখানে আরেকটা ফুল দেখাই আমি, হ্যাঁ। এই যে এটা দেখো, এই যে মঞ্জুরি পত্রটা দেখো কোথায়, দেখেছো মঞ্জুরি পত্রটা কোথায় থাকে? মঞ্জুরি পত্রটা এটা কিন্তু একটা ফুলের, দেখো নিচের দিকে, এটা হলো মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্র নিচে যদি আরেকটা ছোট থাকে তখন এটাকে উপমঞ্জুরি পত্র। তাহলে জিনিসটা তো বোঝা গেল যে মঞ্জুরি পত্র বা উপমঞ্জুরি পত্র যেটা। তাহলে তোমার একটা ফুল যখন জানতে হবে কোনো একটা গোত্রের ফুল, তখন প্রথমে তোমাকে দেখতে হবে এদের উপমঞ্জুরি পত্র আছে কিনা। নাই, আমার এই যে সংকেতটা আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি এখানে কিন্তু নাই, এখানে দেওয়া হয়নি। এদের মঞ্জুরি পত্র আছে কিনা তাও নাই, হ্যাঁ। তাহলে আমি যদি মঞ্জুপতি না থাকে তখন আমি হয় এটা এটা দিব না, আর যদি দাও তাহলে শূন্য দেখাতে হবে, হ্যাঁ। আর উপ মানে নাই, তারপর উপমঞ্জুরি পত্র দেখো, ব্র্যাকটিওল, হ্যাঁ, এ বি আর এল অথবা ছোটতে বি, অথবা উ ম প মানে মানে উপমঞ্জুরি পত্র। এভাবে তুমি হলো লিখতে পারো, বা এরকম শব্দ দেখলেই বুঝে ফেলবা যে এটা আসলে উপমঞ্জুরি পত্র বোঝাতে চাচ্ছে। যদি তোমার ফুলে না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। দেখো আমি কিন্তু
এই যেটা বারবার তোমাদেরকে দেখাচ্ছি এটা লিখেছি আর কি, দেখো এটার মধ্যে কিন্তু মঞ্জুরিপত্র দেই নাই, উপমঞ্জুরিপত্র কিন্তু দেই নাই। আর যদি অনেক সময় অনেককে দিয়ে দিলে ওই শূন্য দেখায় দেয়, মানে অনুপস্থিত, ওটা দেখানোর দরকার নাই। আচ্ছা, এরপরে প্রথমে আমি দেখলাম ফুলের মঞ্জুরিপত্র আছে কি, নাই। উপমন থাকলে অবশ্যই দিতে হবে, একটা থাকলে এক, বা দুটা থাকলে দুই, হ্যাঁ ব্র্যাকেটে দেখাতে হবে। তারপরে কি উপমঞ্জুরিপত্র আছে কি, নাই, আমি যেটা দেখাচ্ছি ওটাতে নাই। তারপর দেখতে হবে উপবৃত্তি আছে কিনা, যদি উপবৃত্তি থাকে, এ দেখো উপবৃত্তি, এপিক্যালিক্স, ইকে বা উবৃ দিয়ে তোমাকে এটা দেখাতে হবে। আমি আবার আরেকটু দেখাই তোমাদেরকে, দেখো এই দেখো উপবৃত্তি, হ্যাঁ এই যে এটা ভালো করে দেখা যাচ্ছে, উপবৃত্তি, হ্যাঁ উপবৃত্তি ইকে বড় এবার দেখাতে পারো, উবৃ দিয়ে দেখাতে পারো। এখন কথা হলো যে তোমার ফুলের কি উপবৃত্তি আছে, যদি থাকে তাহলে কয়টা, পাঁচটা, যদি পাঁচটা সেটা কেমন সেটা আমাকে দেখাতে হবে। আমি পুরা সংকেতটাকে চিহ্নগুলো দেখে নিই, তারপরে সেটা সংখ্যা কয়টা সেটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কি লিখতে হবে না সেটা আমি পরে বলবো। আগে আমি সংকেতটা দেখে তুমি কি করে চিনবা কোনটাকে কি বলে সেটা আগে আমি একটু দেখে নিই। এরপর দেখো বৃত্তি, বৃত্তি হলো ক্যালিক্স, এটাকে আমি কে দিয়ে দেখছি, মানে লিখতে পারি অথবা বৃত্তি, ঠিক আছে। আচ্ছা, এটা বৃত্তি। উপবৃত্তি গেল, বৃত্তি গেল, প্রথমে দেখলাম মঞ্জুরিপত্র আছে কিনা, তারপর দেখলাম উপমঞ্জুরিপত্র আছে কিনা, তারপর দেখলাম উপবৃত্তি আছে কিনা, তারপর দেখলাম বৃত্তি আছে কিনা। এখন তুমি দেখবে ওদের দল, দলের এক একটা সংখ্যাকে আমরা বলছি পাপড়ি, তাই না, পাপড়ি না, তাহলে এতে পাপড়ির সংখ্যা কোনোটাতে পাঁচটা থাকতে পারে, কোনো ফুলে চারটা থাকতে পারে। তাহলে তুমি দলটা বুঝবে কি, এটা সি দিয়ে অথবা বাংলায় দ দিয়ে, বাংলাতে যদি তুমি সংকেত লেখো তখন দ দিবে, আর যদি ইংলিশে লেখো তখন সেভাবে সি দিবে। এরপর দেখো পুষ্পপুট, পুষ্পপুট হচ্ছে যে এটা হচ্ছে আমি বলেছিলাম আগে, সেটা হচ্ছে যে তোমার কোনো একটা ফুলে যদি দেখো যে ওদের দল বা বৃত্তি এটাকে আলাদা করা যায় না, হ্যাঁ কোন কোন ফুল এরকমই থাকে, দেখে তোমার মনে হবে এটা ফুলে এটা বৃত্তি বোধ হয় না, এটা দলই বোধ হয়, হ্যাঁ। তো এরকম কিছু সদস্যকে আমরা বলে থাকি পুষ্পপুট, মানে বৃত্তি এবং দলকে যখন আকৃতি এবং বর্ণে পৃথক করা যায় না, আকৃতি এবং বর্ণে যখন পৃথক করা যায় না, দেখতে মানে একই রকম থাকে দেখায়, তখন তাদেরকে আমরা পুষ্পপুট বলি। এদের এক একটা সংখ্যাকে আমরা টেপাল বলবো, টেপাল, কি বলবো, টেপাল। দলের এক একটা সংখ্যাকে যেমন পাপড়ি বলছি, এটাকে টেপাল বলবো, ঠিক আছে, এটাকে টেপাল। তাহলে তোমার যদি পুষ্পপুট তুমি লেখো, যেটাকে আমরা পেডিয়েন্ট বলছি, তাহলে এখানে কিভাবে লিখবা, সংখ্যাটা কি হবে, হয় পি হবে অথবা পু হবে, হ্যাঁ। যদি বাংলায় লেখো পু লিখবা। এটা কিন্তু যে লিলেসি গোত্রের যখন ওটা নিয়ে তুমি স্টাডি করবা তখন কিন্তু এটা আসবে, কারণ ওখানে তোমার দল নাই, বৃত্তি নাই, বৃত্তি আলাদা করতে পারছেন, তখন এটা আমাকে টেপাল দিয়ে দেখাতে, টেপালের সংখ্যা কয়টা। তাহলে আমি যখন সংকেতটা লিখবো তখন আমাকে এই জিনিসটা পি দেখলে বুঝে ফেলবে এটা পুষ্পপুট, পু দেখলে বাংলা যদি থাকে পুষ্পপুট। ভালো করে দেখে নাও, ঠিক আছে। এরপরে যেটা সেটা হলো পুংস্তবক, হ্যাঁ, অ্যান্ড্রোসিয়াম। এটাকে তুমি কিতে দেখাবে, এ দিয়ে অথবা পুং দিয়ে, পুং, পুং, হ্যাঁ পুং দিয়ে এটা দেখাতে, পুংস্তবক। তার মানে পুংস্তবকে তোমার পুংকেশর যদি অসংখ্য থাকে তখন একভাবে দেখাবে, পুংকেশর অনেকে চারটা থাকে, অনেকে পাঁচটা থাকে, তাহলে তোমাকে সেভাবে দেখাতে হবে, তাই না। তাহলে পুংস্তবক আসলে পুং দেখলে বুঝে ফেলবে এটা হলো পুংস্তবকে বোঝাচ্ছে ফুলের, এবং সেটা সংখ্যা কয়টা কি অবস্থায় সেটা পরে আমরা পুং সংকেত দেখাতে গেলে আমি দেখাবো। আপাতত পুং দেখলে তুমি বুঝে নেবে এটা পুংস্তবক। আর এ থাকলেও যে অ্যান্ড্রোসিয়াম, ওটা থেকে স্ত্রীস্তবক, গাইনোসিয়াম, জি দিয়ে হবে অথবা গ দিয়ে, জি দিয়ে হবে অথবা গ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো
এক প্রতিসম, এই যে এটা, হ্যাঁ, এক প্রতিসম, এটা আসলে আমরা এই চিহ্ন দিয়ে দেখাবো। হ্যাঁ, আর যদি বহু প্রতিসম আসে তাহলে এই চিহ্ন দিয়ে দেখাবে। আমি বহু প্রতিসমকে একটু পরে বলছি, আপাতত চিহ্নটা তো তোমরা দেখে নাও। হ্যাঁ, বহু প্রতিসম আসলে আমরা এইভাবে দেখাবো, পুংস্তবক আসলে এভাবে দেখাবো। হ্যাঁ, পুংস্তবক মানে ফুলটা যদি ফুলের পুংস্তবকটা তুমি সংখ্যা কয়টা এগুলো যদি জানাতে চাও, তাহলে পুষ্প যে সংকেতে থাকে তোমাকে এই চিহ্ন দিয়ে মানে দেখাতে হবে। তোমার সংকেতটা বোঝাতে গেলে এই চিহ্ন দিতে হবে। এরপরে হলো স্ত্রী পুষ্প থাকে না, তাদেরকে আমরা এই চিহ্ন দিয়ে বোঝাবো। আচ্ছা, উভলিঙ্গ থাকে না কোনো ফুল, জবা ফুলে যে উভলিঙ্গ, পুংস্তবক স্ত্রী দুটোই থাকে, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে দেখাবো। অনেক জায়গায় কিন্তু এইভাবেও দেখায়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এটা হলো পুষ্প পুংস্তবক আর এটা স্ত্রী পুষ্প, এই দুটো মিলে কিন্তু দেখো উভয়লিঙ্গ। হ্যাঁ, এই নিচে এটা মানে এবার দেখো যদি এরকম। হ্যাঁ, আর যদি বহু সংখ্যা থাকে, সবসময় তো দুটো থাকবে, পাঁচটা থাকবে তা তো না, অসংখ্য থাকতে পারে না। জবা ফুলে যে পুংকে পুংস্তবকের মধ্যে যে পরাগ ধানীগুলো থেকে ওগুলো অসংখ্য থাকে না, তখন তুমি কিভাবে দেখাবে? এটা দেখো, এই যে এটা। আর যদি সম সংযোগ হয় তাহলে তোমাকে এভাবে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর যদি কখনো ফুলটার মধ্যে অসম সংযোগ হয় তাহলে তোমাকে এভাবে দেখাতে হবে। অধিক গর্ভ যদি হয়, গর্ভাশয়টা, তাহলে এইভাবে দেখাতে হবে। অধগর্ভ যদি হয় তাহলে তোমাকে এইভাবে দেখাতে হবে। এটা গতে গর্ভাশয়, অধি আর অধ। এখন কিছু কথা আছে, সেটা হচ্ছে আমাদের আর কিছু জিনিস একটু বুঝতে হবে। যেমন বহু প্রতিসম একটা কথা ছিল। হ্যাঁ, যদি বহু প্রতিসম কথাটা থাকে তাহলে কি তুমি একটা ফুলকে যদি দেখো, এখানে আমি একটা চিত্র দিয়ে বোঝালে তুমি বুঝতে পারবে খুব ভালোভাবে। হ্যাঁ, এই দেখো, আমি যতবারই ভাগ করি কিনা প্রতিটা ভাগে কিন্তু সমান সংখ্যক থাকবে, মানে সব স্তবকগুলোই থাকবে। এটাকে বললাম বহু প্রতি সম ফুল। তুমি হাতে যেভাবে ইয়ে করো, এটা বহু প্রতি সম ফুল, তাহলে কোনটা? এই দেখো, বহু প্রতি সম ফুল। আর এই ফুলটাকে দেখো, এক প্রতি সম ফুল। তুমি যদি কাটো না, এক পাশে থাকবে পুংস্তবক, আর পাশে থাকবে স্ত্রীস্তবক, দেখাই যাচ্ছে না, তাহলে তো সমান হচ্ছে না। বা এটাকে এটাকে ধরো, যদি এরকম যদি অসংখ্য এরকম এরকম যদি ভাগ করে কাটো, হ্যাঁ, তাহলে কোনটার মধ্যে থাকবে দল আছে, কোনটার মধ্যে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক নাই, এরকম, তাহলে তো সমান হলো না। কিন্তু তুমি জাস্ট একবার কাটো তাহলে সমান থাকবে। এটাকে বলি আমরা এক প্রতিসম। হ্যাঁ, এটাকে বহু প্রতিসম বলা যাবে না, এটাকে এক প্রতিসম। কোনটা বাবা? এটা, এটা হলো এক প্রতিসম। ঠিক আছে, এটা হলো এক প্রতিসম। তো এভাবে, আর এটাকে অসম, মানে এটাকে তুমি যদি কাটো না, একবারই কাটো, একবারই যদি কাটো, দুপাশে সমান সংখ্যক স্তবকগুলো থাকবে না। যেহেতু থাকবে না, তখন আমরা এটাকে বলবো অসমাঙ্গ পুষ্প। আর এটাকে দেখো আমরা বহু প্রতিসম বলছি, কারণ তুমি যতভাবে যত দিক থেকে কাটো সব দিকে সমান থাকবে, মানে সব স্তবকগুলো থাকবে। এটাকে একবার কাটলে সব স্তবক থাকবে, কিন্তু একের অধিকবার যদি কাটো তাহলে থাকবে না। তাহলে আমরা যে পুংস্তবকগুলো পুষ্প সংকেতগুলো পড়ছিলাম, সেখানে আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে এটা এটা বহু প্রতিসম একটা কথা বলেছিলাম, তাহলে এই বহু প্রতিসম চিহ্নটা কি ছিল? এটা। হ্যাঁ, এটা ছিল না, এটা ছিল। এক প্রতিসম হলে কিভাবে দেখাচ্ছি? এটা।
তাহলে এক প্রতিসম কি আর বহু প্রতিসম কি? আমার মনে হয় না বোঝার আর কিছু নাই। ঠিক আছে, বহু প্রতিসমটা কেমন, এক প্রতিসম কেমন, এটা ভুল হবে না। আচ্ছা, এরপর আর যেখানে যেখানে বোঝানো দরকার মোটামুটি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন আমাদের এখানে আরেকটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ ফুল আর কি। হ্যাঁ, সম্পূর্ণ ফুল, এর পাশে দেখো যে এটা সম্পূর্ণ ফুল, অর্থাৎ হলো এ ফুলের মধ্যে বৃতি আছে, তারপরে দল আছে, পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। দেখো ডিম্বকও দেখা যাচ্ছে। ভালো, ডিম্বকটা লাগবে না, আমি এখানে ছবিতে ভালো করে দেখা যাচ্ছে বলে দেখালাম। আমার এখানে এটাকে আমি সম্পূর্ণ ফুল বলছি। কেন কেন বলছি? এদের বৃতি, দল, স্ত্রীস্তবক, পুংস্তবক, প্রধান 4টা স্তবকে আছে। প্রধান 4টা স্তবক আছে বলে এদেরকে আমি কি বললাম? সম্পূর্ণ ফুল বললাম। সব ফুলে কি সব থাকে? কোন একটা ফুলে যদি একটা স্তবক কম থাকে তখন আমি তাদেরকে কি বলতে পারি? অসম্পূর্ণ ফুল। কুমড়া গাছ তো গ্রামে বাড়িতে যদি যাও তাহলে দেখতে পাবে। অনেক সময় আজকাল কিন্তু ছাদে বা বারান্দাও কিন্তু গাছ প্রায় প্রতিটা বাসায় কিন্তু লাগাচ্ছে। যদি কখনো এরকম কুমড়া গাছ দেখো তখন ফুলগুলো খেয়াল করবে, কোনটার মধ্যে একটা পুরুষ ফুল আর স্ত্রী ফুল, অর্থাৎ পুংস্তবক একটাতে আছে আর স্ত্রীস্তবক আছে। তাহলে যখন কোনো একটা স্তবক কম থাকবে তখন সেটা কি সম্পূর্ণ ফুল বলা যাবে? যাবে না। কি বলবো? অসম্পূর্ণ পুষ্প। একটু দেখো এই ছবিটাতে, দেখো শুধুমাত্র স্ত্রীস্তবক দেখা যাচ্ছে, কিন্তু দেখো বৃতি আছে। এই বৃতিটা এখানে, এই যে বৃতি, এটা কিন্তু এই যে বৃতি আছে, দল পাপড়িগুলো আছে, পুংস্তবক আছে, কিন্তু স্ত্রীস্তবক আছে কিন্তু পুংস্তবক নাই। মানে এখানে হয় স্ত্রীস্তবক থাকবে অথবা পুংস্তবক থাকবে। এটাকে বলে অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল। হ্যাঁ, এদের একই গাছের মধ্যে দেখবা তোমার হলো স্ত্রী ফুল থাকে, আবার আরেকটা ফুলের মধ্যে দেখবে পুরুষ ফুল থাকে। কেন? এতে তো আবার নিষেক ঘটতে হবে, না হলে তো বংশধর টিকবে না, তাই না? তাহলে এরকম থাকে। আবার অনেক গাছে দেখবে, পেঁপে গাছে দেখবে পাশাপাশি 2টা গাছ লাগাতে হয়। অর্থাৎ শুধুমাত্র একটা গাছ লাগালে দেখবা যে ধরো ওটা যদি স্ত্রী পেঁপে গাছ হয়, দেখবা যে খুব ফুল হচ্ছে, খুব ফুল হচ্ছে, আরে আমার পেঁপে নাই। কেন নাই? তোমাকে নিষেক ঘটাতে গেলে পুংস্তবক দরকার, স্ত্রীস্তবক দরকার। তাহলে ফুল যে উপরওয়ালা যে সব গাছের মধ্যে মানে সম্পূর্ণ ফুল দিয়েছে তা কিন্তু না। তাহলে আমরা কিন্তু অসম্পূর্ণ ফুলও দেখি, তাই না? সম্পূর্ণ ফুল যেমন দেখি, অসম্পূর্ণ ফুলও কিন্তু আমরা দেখি, তাই না? এই যে। আচ্ছা, তাহলে তাহলে আমরা শিখে ফেললাম, যেহেতু আমরা পুষ্প সংকেতের প্রথমে সংকেতগুলো কিভাবে লিখতে হয় সেটা শিখলাম। হ্যাঁ, এখন কিন্তু এর মধ্যে মঞ্জুরি পত্র আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখালাম। উপমঞ্জুরি পত্রটা, তারপর বৃতি উপবৃতি কি দেখাতে হবে? এটা তো দেখানোর দরকার নাই, কারণ তুমি হচ্ছে জবা ফুল কেটেছো, কাটার সময় উপবৃতি আলাদা করেছো, বৃতি আলাদা করেছো, বৃত্তাংশগুলো মানে এক একটা বৃত্তাংশ আলাদা করেছো। যদি করে থাকো তাহলে নিশ্চয়ই এরকম তুমি দেখেছো। দেখো, দেখেছো কি? এই যে উপবৃত্তি কোনগুলা, বৃত্তি কোনগুলা, বৃত্তি কোনগুলা? বৃত্তির এক একটা অংশকে বলে বৃত্তাংশ, আর উপবৃত্তির এক একটা অংশকে বলে উপবৃত্তাংশ। কোনগুলো বৃত্তি আর কোনগুলো উপবৃত্তি, এটা তো আমি ছবিতে দেখালাম। তোমরা কিন্তু জবা ফুল হাতে হাতে নিয়ে
কাছে থেকে দেখেছো তখন নিশ্চয়ই তুমি বৃতি এবং উপবৃতি দুটোই দেখেছো। তাহলে কিন্তু আমার পুষ্প সংকেতের মঞ্জুরি পত্র কেমন সেটা দেখলাম, উপমঞ্জুরি পত্র কেমন সেটা দেখলাম, বৃতি কেমন, উপবৃতি কেমন দেখেছি। দল কি দেখাতে হবে? পাপড়ি, দল, এই দেখো একটা পাপড়ি। আমি জবা ফুল দেখাচ্ছি, যেহেতু তোমরা জবা ফুলটা সবাই কাছের থেকে দেখেছো, হ্যাঁ, কারণ এটা ব্যবহারিক করানো হয়েছে, ব্যবহারিকই করানো হয়েছে, এটাকে বলা হয়। আর এটাকে দেখো, এটা হলো সম্পূর্ণ ফুলটা, এটা হলো সম্পূর্ণ ফুলটা। কতগুলো পাপড়ি? এই দেখো গর্ভমুণ্ড দেখা যাচ্ছে, পুংকেশর দেখা যাচ্ছে, পাপড়ি দেখা যাচ্ছে, বৃতি দেখা যাচ্ছে, উপবৃতি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কিন্তু অর্ধেক করেছিলে, ফুলটা সমান দুটো ভাগ হয়েছিল। তুমি যদি আরো চার মাসে তাহলেও সমান হতো। অর্থাৎ এটা কিরকম? বহু প্রতিসম, অর্থাৎ বহু প্রতিসম। আচ্ছা, তারপরে পুষ্পপুটটা, যেহেতু আমরা লিলিয়াসি গোত্রটা পড়বো না, এটা অনার্স লেভেলে যে তোমরা পড়বে, সুতরাং এটা আর দেখাচ্ছি না। পুষ্পপুটটা হলো পেরিয়েন্ট, এতে একটা টেপাল বলা হয়। পেঁয়াজে বা রসুনে এই জাতীয় ফুলগুলোতে আমরা দেখে থাকি। হ্যাঁ, ওটা এখন আমি আর দেখাবো না, দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, পুংস্তবক কোনগুলো? এই দেখো পুংস্তবক, এই দেখো পুংস্তবক, এটা হচ্ছে পুংস্তবক। একটা হচ্ছে পরাগধানী আছে, পুংকেশীয় নালী আছে। হ্যাঁ, এটা হলো পুংস্তবক। তাহলে তাহলে স্ত্রীস্তবকটা একটু দেখে নি। এই দেখো এই দেখো স্ত্রীস্তবক, ঠিক আছে। গর্ভমুণ্ড আছে, গর্ভদণ্ড আছে, গর্ভাশয় আছে, গর্ভাশয়। এর মধ্যে কিন্তু আমরা সেই গিয়ে ডিম্বক দেখবো, নিষিক্রিয়া করবে, তাই না? এই দেখো গর্ভদণ্ড, এটা গর্ভমুণ্ড, এটা নিয়ে আমার হচ্ছে কি স্ত্রীস্তবক। আর হলো পুংস্তবকটা আরেকবার দেখে নাও। পরাগধানী, কেশরীয় নালী আর পুংস্তবক। তাহলে তোমার পুষ্প সংকেত যখন লিখতে যাবে, আমার মনে হয় না না পারার কিছু আছে। এক প্রতিসম, বহু প্রতিসম, এই দুটো আমি বললাম। এটা একটু ঠিক করতে হবে। একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমি আবার শুরু করি। তাহলে তোমার পুষ্প সংকেত যেটা, সেখানে আর না বোঝানোর মতো কিছু নাই। তাহলে আমি আরো একবার বলে দিই, এটা অবশ্যই তুমি মুখস্থ করে ফেলবে। বোঝানোর কাজটা আমি করেছি, মুখস্থ করার দায়িত্ব তোমার। মঞ্জুরি পত্র, প্রথমেই কিন্তু মঞ্জুরি পত্র দেখেছি। যদি মঞ্জুরি পত্র হয় তাহলে তুমি লিখবে, বাংলায় লিখলে মপ, আর না হলে ইংলিশে যদি লেখো সংকেতটা, তাহলে বি আর, বি বড় হাতে ছোট হাতে আর, অথবা বড় হাতে বি দিলেও চলবে। উপমঞ্জুরি পত্র যেটা, সেটা উপমঞ্জুরি পত্র বাংলায় লিখবে, আর যদি ইংলিশে লেখো তাহলে এভাবে লিখবে। উপবৃত্তি, এটা হলো ইংলিশে লিখে ই কে, আর বাংলায় যদি লেখো উবরি, এটাও বুঝে ফেলছো। বৃতি কে, আর যদি বাংলায় লেখো ব্রি। দল সি দিয়ে লিখবে, আর বাংলায় যদি লেখো দ দিয়ে লিখবে। পুষ্পপুট পেরিয়েন্ট পি থাকবে, অথবা পু দিয়ে লিখবে। পুংস্তবক, এটাকে এ দিয়ে লিখবে, পুং দিয়ে লিখবে। স্ত্রীস্তবক,
জি দিয়ে লিখবে অথবা গ দিয়ে লিখবে। এক প্রতিসম এটাকে এই চিহ্নগুলো দিয়ে লিখবে। বহু প্রতিসম এটাকে এই চিহ্ন দিয়ে লিখবে। পুষ্প এটাকে এই চিহ্ন দিয়ে লিখতে হবে। তারপরে স্ত্রী পুষ্প এটাকে এই চিহ্ন দিয়ে লিখবে। উভলিঙ্গ যদি হয় তাহলে এইভাবে লিখবে। আর যদি বহু সংখ্যা হয়, যেমন তুমি জবা ফুলের মধ্যে পুংকেশর পাবা বহু সংখ্যক, তখন তোমাকে এইটা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তারপরে যে সমসংযোগ আছে, অসমসংযোগ। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস তোমাকে বোঝাতে হবে আমার, ওটা বোঝালেই মোটামুটি তুমি সব পারবে। সেটা হচ্ছে অধিগর্ভ আর একটা হচ্ছে অধগর্ভ। হ্যাঁ, অধিগর্ভ আর একটা অধগর্ভ, এই দুটো যদি আমি জেনে যাই তাহলে পুষ্প সংকেত লেখা তোমার জন্য কোনো সমস্যাই না। কোনো পুষ্প সংকেত তুমি বোঝাতে যখন লিখবে, ব্যাখ্যা করবে, তখনও কোনো সমস্যা থাকবে না, তুমি পারবে, তাই না? আচ্ছা, আমি এখানে তিনটা ছবি দেখাবো। এই তিনটা ছবি দেখো। একটা হচ্ছে গর্ভ পাদপুষ্প, যেটা হাইপোগাইনাস বলবো, একটা হাইপোগাইনাস আর একটা পেরিগাইনাস। পেরিগাইনাস এটা বাংলার গর্ভকটি বলি আমরা। ইপিগাইনাস যেটা গর্ভ শীর্ষ বলা হয়, শীর্ষ। তাহলে তোমার পুষ্প সংকেতে এই তিনটা জিনিস আসে, একটা হলো হাইপোগাইনাস, পেরিগাইনাস, ইপিগাইনাস। এখন হাইপোগাইনাসটা হচ্ছে, দেখো, পুষ্প অক্ষের অক্ষটা উত্তল হয়। পুষ্প অক্ষটা কিন্তু এইটাকে বলে অক্ষ, যেটার উপর পুষ্পর যে অক্ষের উপরে প্রতিটা স্তবকগুলো অবস্থান করে সেটাকে আমরা অক্ষ বলি, পুষ্প অক্ষ। এই দেখো এখানে পুষ্প অক্ষ, এই দেখো এখানে একটা পুষ্প অক্ষ, এটাকে দেখো কেমন পুষ্প অক্ষ। হ্যাঁ, এরকম আর কি। এই পুষ্প অক্ষগুলো উত্তল হবে এবং গর্ভাশয়ের কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করবে, মানে গর্ভাশয়টা। পুষ্পের যে অবশিষ্ট তিনটে স্তবক, কি কি? ওই স্তবকগুলো গর্ভাশয়ের নিচ থেকে সজ্জিত থাকে, অর্থাৎ গর্ভাশয়ের নিচ থেকে যখন সজ্জিত থাকবে তখন সেটাকে আমরা হাইপোগাইনাস বা গর্ভপাদপুষ্প বলি। এটা হচ্ছে হাইপোগাইনাস। হাইপোগাইনাস এটা এটা হাইপোগাইনাস, অর্থাৎ তুমি দেখো এদের যে তিনটে স্তবক থাকে সেটা গর্ভাশয়ের নিচে সজ্জিত থাকে। এটা আমরা জবা ফুলে দেখতে পাই, সরিষা ফুলে দেখতে পাবো, ধান ফুলে দেখতে পাবো, এরকম। তুমি আবারও দেখো, এই যে ফুলটা দেখাচ্ছি এতে পুষ্পক্ষ কিন্তু উত্তল, গর্ভাশয়ের কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করে, আর পুষ্পের অবশিষ্ট তিনটি স্তবক মানে গর্ভাশয়ের নিচে সজ্জিত থাকে। আর এরপরে দেখো পেরিগাইনাস। পেরিগাইনাস যেটা, সেখানে কি দেখা যায়? পুষ্পাক্ষটা অবতল পেয়ালাকৃতির হয়েছে এবং গর্ভাশয়ের কেন্দ্রে অবস্থান করে। এদের পুষ্পের অবশিষ্ট যে তিনটা স্তবক আছে সেই তিনটা স্তবক কিন্তু গর্ভাশয়কে ঘিরে সমন্বয়ে অবস্থান করছে, গর্ভাশয়কে ঘিরে মানে ক্রমান্বয়ে পেয়ালার কিনারার দিকে অবস্থান করে। এটাকে বলি আমি পেরিগাইনাস। আর এটা দেখো, এটা হলো ইপিগাইনাস। ইপিগাইনাস যেটা, সেখানে হবে পুষ্পাক্ষ প্রসারিত হয়ে পেয়ালাকৃতি ধারণ করেছে। পুষ্পাক্ষ গর্ভাশয়ে পাদদেশে সংযুক্ত থাকে। পুষ্পের যে তিনটে স্তবক থাকে সেই তিনটে স্তবক গর্ভাশয়ের উপরে পর্যায়ক্রমে সাজানো থাকে, উপরের দিকে, এটা উপরের দিকে সাজানো, আর এটাই উপরের দিকে সাজানো থাকে, এটা উপরের দিকে সাজানো। পুংস্তবক এই যে উপরের দিকে সাজানো, দেখো পুংস্তবক এগুলো সবই উপরের দিকে সাজানো। তাহলে এটাকে আমি বললাম ইপিগাইনাস, গর্ভ শীর্ষ পুষ্প। হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে? কিছুই থাকবে না। দেখো তিনটা স্তবক গর্ভাশয়ের উপরের দিকে সাজানো হচ্ছে। আবার দেখো পুষ্পাক্ষ প্রসারিত হয়ে পেয়ালাকৃতি ধারণ করেছে, আর সেটা হলো গর্ভাশয়ের পাদদেশে সংযুক্ত থাকে। এই তাহলে তুমি ইপিগাইনাস, হাইপোগাইনাস আর পেরিগাইনাস, এই তিনটা দেখে নাও ভালো করে।
স্তবকগুলো একটা নিচের দিক থেকে একটা উপরের থেকে একেবারে শীর্ষে, একটা হলো শীর্ষে, হ্যাঁ, এইভাবে সাজানো থাকে, ঠিক আছে? ভালো করে দেখে নাও। তাহলে ফুলের অবস্থা বুঝে আমাদেরকে অধিগর্ভ হলে আমরা এভাবে লিখব, আর অধগর্ভ হলে এভাবে লিখতে হবে। আচ্ছা, গর্ভ যে আমরা ইপি গাইনাসটা যেটা দেখলাম সেটা হচ্ছে তোমার কুমড়া ফুলে পেয়ারা গাছে যে পেয়ারা ফুল থাকে ওখানে এটা দেখা যায়। আর তোমার পেরিগানাস যেটা সেটা হলো সিম বা গোলাপ ফুলে দেখা যায়। হ্যাঁ, তো এটা বাসায় খুব ভালো করে শিখে ফেলবে। আজকে এটা শিখতে থাকো, পরের ক্লাসে কিভাবে পুষ্প সংকেত লিখতে হয় সেটা দেখাবো। তো বাসায় কি করবে, এই সংকেতগুলো মুখস্থ করে ফেলো, শিখে ফেলো। আমরা পরের ক্লাসে পুষ্প সংকেতটা কিভাবে লিখবো, এটা কিভাবে ব্যাখ্যা করব, মানে একটা সংকেত দিয়ে বোর্ডের পরীক্ষায় চলে আসে ব্যাখ্যা করো, অথবা বলে মুখস্থ লিখতে বলে যে জবা ফুলের পুষ্প সংকেত লেখো, তারপরে কৈশিকতের একটা পুষ্প সংকেত লেখো। যা হোক, এই সংকেতগুলো লেখার যে নিয়মটা সেটা আজকে বুঝে নিলাম, প্রতিটা জিনিসটা বুঝে নিলাম। এরপরের ক্লাসে আমরা দেখি কিভাবে লেখা যায় সেটা লিখবো। তো আজকে এটুকুই থাকো, ভালো থাকবে, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করবে।